মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা, দেশপ্রেম আর জনকল্যাণের মাধ্যমে হয়ে ওঠেন জনপ্রিয় রাজনীতিক মনে করেন স্থানীয়রা। না পর্যাপ্ত লোক ছিল, পায়ে হাত দিয়ে গ্রামগঞ্জে বেড়াতো। বেঁচে থাকলে আবার দেখা হবে, সে যায় তার সাথ যা। পরের দিনে সকালে আমরা শূন্য তাই মারা গেছে। দেশের জন্য তো সেটা জীবন দিয়েছিল বারে ইনশাল্লাহ। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক, ৬টি সমঝোতা সই, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের আশাবাদ। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া, রাতভর ভারী বর্ষণে জলাবদ্ধতা। ড্রেনের অবস্থা অনেক খারাপ, এটা আমাদের বৃষ্টি হলে এই কাজই করতে হয়। পানির ভিতরে মনে করেন গাড়ি নামাই দিয়ে পুরো গাড়ি মনে করেন বোনাট সহ পানি হয়ে গেছিল। অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা। ইসরায়েলি বর্বরতায় আরও ৭০ গাজাবাসী নিহত, আল আউদা হাসপাতাল খালি করার নির্দেশ, যে কোনো সময় বড় হামলার শঙ্কা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। নানা কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। সকাল 10:30 শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে জিয়াউর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবছর টানা 8 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ প্রেরণপত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়াউর কবরে ফুল দেয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ। বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে এবং সংস্কারের মাধ্যমে আগামী দিনের প্রজন্মের যে চাহিদা, দেশের মানুষের যে চাহিদা, সেটিকে ধারণ করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই জন্যই আজকের শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আজকে শহীদ জিয়াকে মনে পড়ে সংস্কারের মাধ্যমে গড়ে ওঠা দলটি আজকে সংস্কারের কথা বলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য যে দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আজ। 1981 সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন সাবেক রাষ্ট্রপতি। বহুদলীয় গণতন্ত্র আর দেশের অর্থনৈতিক মুক্তির কারিগর হিসেবে দেখা হয় জিয়াউর রহমানকে। নিজ জন্মস্থান বগুড়ার বাগবাড়ি গ্রামের মানুষের কাছে জিয়া অসাধারণ এক ব্যক্তিত্ব। তাদের মতে সামরিক কর্মকর্তা থেকে জিয়ার জনপ্রিয় রাজনীতিক হয়ে ওঠার পেছনে ছিল দেশপ্রেম আর জনকল্যাণ। জিয়াউর রহমানের জন্মস্থান ঘুরে এসে আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন, ক্যামেরায় ছিলেন রুবেল হাসান। বাংলাদেশের জন্মলগ্ন থেকে ঘটনাবহুল জীবন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ক্ষণজন্মা এই জাতীয়তাবাদী রাষ্ট্রনায়কের জীবনাবসান ঘটে 1981-র 30 মে। চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় সেনা কর্মকর্তার নিষ্ঠুর শিকার হন তিনি। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার বাগবাড়ির নানা বাড়িতে। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে সেখানে পৌঁছাতে হয় আঁকাবাঁকা পথ ধরে। বাগবাড়ি বাজার থেকে একটু ডানে গেলেই চোখে পড়ে জিয়া বাড়ি। মূল ঘরের সামনে কাচারি ঘর, দোতলা এই ছোট্ট ভবনেই জন্ম থেকে কৈশোর অবধি কাটান জিয়াউর রহমান। অথচ স্মৃতিমাখা এই ভবনে অর্থের কোনো চাকচিক্য চোখে পড়ে না। বাগবাড়ি গ্রামের যে জিয়া বাড়ি, সেই জিয়া বাড়ির এই কক্ষেই জন্ম নিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর সাদামাটা এই কক্ষে আসবাব বলতে খুব বেশি কিছু নেই। রয়েছে একটি ড্রেসিং টেবিল, একটি খাট, একটি টি টেবিল আর একটি আলমিরা। কি বলছেন এই বাগবাড়ির স্থানীয়রা? প্রতাপশালী সেনা কর্মকর্তা কিংবা রাষ্ট্রপ্রধান হয়েও কেমন ছিলেন জিয়াউর রহমান? লাখ লাখ পুলিশ আসলো, দেখলাম উনি বললো, এই প্রশাসন বলে তোমাকে বলো না, আমার গ্রামের লোক, বুঝলি।
তো উনি খালি হাসিয়ে কথা বলছে। উনি নিঃস্বার্থ না পরস্বার্থ লোক ছিল, পায়ে হাত দিয়ে গ্রামগঞ্জে বেড়াতো। তাই এমন একটা কথা বলছিল, মায়ের কোলে যেমন ছেলে ঘুমায় এইভাবে এই বাংলাদেশের লোককে আমি ঘুমাবো, বা এইভাবে আমি দেশটা শান্তিতে আনবো। জিয়াউর রহমানের মৃত্যু এখনও কাঁদায় বগুড়ার এই প্রান্তিক মানুষগুলোকে। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রাম যেন ঠিক মফস্বল। এই জিয়াবাড়ির সামনেই রয়েছে ফসলি ক্ষেত, তার পেছনে শান বাঁধানো পুকুরঘাট। এমন পরিবেশ থেকেই যেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার দলের নির্বাচনী প্রতীক রেখেছিলেন ধানের শীষ, কিংবা দেশকে চেয়েছিলেন সুজলা সুফলা শস্য শ্যামলা এক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। যাদের স্মৃতিতে এখনও আছেন বিএনপির প্রতিষ্ঠাতা, তাঁরা স্মরণ করলেন সেই সময়ের কথা। স্থানীয়রা জানান, মৃত্যুর একদিন আগেও জিয়াউর রহমান এসেছিলেন বাগবাড়িতে। সেদিনই তো বাগবাড়ি চলে, তাই মঞ্জুর সাথে একটা চলতেছিল, দ্বন্দ্ব চলতেছিল। আমরা তাড়াতাড়ি আসেন, এটা তাক ফাঁকি দিয়ে লেগেছে জাস্ট, যেটা বাস্তব। লেজার পরে তো রাত্রে অপারেশন করলে জাস্ট। তাই খালি ওখানে বললো যে আমার একটা খুব জরুরি কাজ, আমি আর অপেক্ষা করতে পারলাম না, আপনারা থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে, এইটুকু বলে। তাই তখন হেলিকপ্টারে চলে গেছে। আর সে যায় তার সাথ যা, পরের দিনে সকালে আমরা শূন্য, তাই মারা গেছে। হয়তো খবর শোনা মারা যাওয়ার সাথে সাথে মানুষের চোখের পানি বহু পড়ছে। দেশের জন্য তো সেটা জীবন দিয়েছিল বারে, ইনশাল্লাহ খুব চেষ্টা করছে, আল্লাহ তার ভাগ্য হয়নি। ইয়া 12টা ঘটনা জ্যৈষ্ঠ মাসের কারামের মধ্যে আমি 2 দিন ভাত খাইনি, টেনশন হতো। জিয়াকে হত্যার মধ্য দিয়ে গোটা দেশের দারুণ সম্ভাবনাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন বাগবাড়ির স্থানীয়রা। তারা বলছেন, সেই হত্যাকাণ্ডই পিছিয়ে দেয় বাংলাদেশকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বগুড়া। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, শাহাদাত বার্ষিকীর এখন কি আয়োজন চলছে সেখানে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। খানিক আগেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা, এবং এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বেশ অনেকগুলো পয়েন্টই বলা চলে দুস্থদের মধ্যে খাবার এবং কাপড় বিতরণ কর্মসূচি রয়েছে। এখন যেখানটায় রয়েছি মানিক মিয়া অ্যাভিনিউয়ে, একেবারে ইন্দিরা ক্লাব মাঠ কর্নারটায়, সেখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে দুস্থদের মধ্যে কাপড় বিতরণের যে কর্মসূচি, সেই কর্মসূচি স্থলেই রয়েছি। দেখতেই পাচ্ছেন নেতৃবৃন্দ রয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরকম করে বেশ অনেকগুলো পয়েন্টে আসলে নেতৃবৃন্দ আজকের দিনে তাদের দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এর আগে দিনের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্যরা সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন, এবং সেখান থেকে তারা যেটি বলছেন যে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র সহ নানান ধরনের যুগান্তকারী পদক্ষেপ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং যদিও সেই সম্ভাবনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, তাকে বিপদগামী কিছু সদস্যের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে জিয়াউর রহমানের সেই আদর্শ এবং পথ চলাকে অনুসরণ করেই বিএনপি আগামীর বাংলাদেশ গড়বে, সেই প্রত্যয়ের কথা আজকের দিনে আরও একবার পুনর্ব্যক্ত করছেন দলের নেতৃবৃন্দ। সোহার। রবিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাপানের সঙ্গে 6 সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই সমঝোতা স্মারক সই হয়েছে। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়। এদিন সকালে প্রধানমন্ত্রীর সফরে পৌঁছলে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার দেওয়া হয়। এই বৈঠকে জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে, যার আওতায় ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.063 বিলিয়ন দেবে টোকিও। মোট $418 মিলিয়ন জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে। টোকিও জয়দেবপুর ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নতি করার জন্য $641 মিলিয়ন এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও $4.2 মিলিয়ন ঋণ দেবে। প্রধান উপদেষ্টার সাথে জাপানের প্রধানমন্ত্রী বৈঠকে দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন। প্রধানমন্ত্রী ইশিবাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। বৈরী আবহাওয়ার প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। ভারী বৃষ্টি ও স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জোয়ারের পানিতে উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল তলিয়ে আছে।
বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপের সাথে সারা দেশে নৌ যোগাযোগ এখনো বন্ধ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ভোলা ও বরিশালের কয়েকটি রুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল তলিয়ে আছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য অঞ্চলে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাস্তার ক্ষতি হয়েছে, পুকুরের মাছ গেছে গিয়া, গাছরা ভাঙ্গিয়ে হালাইছে, বিদ্যুতের ক্ষতি হয়েছে, বিদ্যুৎ পাই না 4 দিন থেমাই। পানির এত পরিমাণ চাপ, তাতে আমাদের বড় রাস্তা আছে, সরকারি যে বড় রাস্তা, এর উপরেও আমার আডু পরিমাণ পানি হয়েছে। ঠিক আছে, আমাদের নদী ভাঙ্গুলির লগে যে এই সমস্ত বাড়িঘর ছিল, অনেক বাড়ি তলায় গেছে। দেশজুড়ে আবহাওয়ার সবশেষ আপডেট জানাতে যুক্ত হব সহকর্মীদের সাথে। যাচ্ছি শুরুতেই বান্দরবানে, যেখানে আছেন আমাদের সহকর্মী বাটিং মার্মা। বাটিং, পাহাড়ে তো খুব বাজে অবস্থা হওয়ার কথা বৃষ্টির কারণে। এখন ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত যারা আছেন তাদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি চোখে পড়ছে? হ্যাঁ সোহার, গভীর নিম্নচাপের কারণে যেমন দেশের প্রতিটি এলাকায় বলতে গেলে আপনার যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, তদ্রুপ বান্দরবনে কিন্তু মধ্যরাত থেকে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে। যে বান্দরবন আবহাওয়া অফিস জানিয়েছেন যে আজ সকাল 9টা পর্যন্ত 173 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, যার কারণে আপনার দেশে বান্দরবনে আপনার আলীকদম, লামা, তঙ্গবতী, রংছড়ি বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে যে কিছু এলাকায় বড় বড় গাছ পরে আপনার রাস্তাগুলি যান চলাচলের বিঘ্ন ঘটেছে। তবে প্রশাসনের তরফ থেকে এগুলি আবার কেটে যান চলাচলের উপযোগী করা হয়েছে। এবং প্রশাসনের সাথে আমি কথা বলেছি যে বান্দরবনে যেহেতু বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা আছে, পাহাড়ে বসবাসকারীদেরকে মাইকিং করে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং অতিবৃষ্টি যদি হয় তাহলে তাদেরকে যে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। আপনি দেখেন এই যে সাঙ্গু নদীর পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আমার এই যে সামনে দেখতে পাচ্ছে যে পাহাড়ে পাদদেশে অনেক ঘর বাড়ি আছে যে ঝুঁকিতে, তারা কিন্তু তাদেরকে মাইকিং করে প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তারা যাতে একটু নিরাপদ আশ্রয় সরে যায়। এবং আশ্রয় কেন্দ্র কিন্তু বেশ কিছু আশ্রয় কেন্দ্র বান্দরবনে খোলা হয়েছে এবং আপনার লামা, আলীকদম, রুমা, থানচি সব জায়গায় কিন্তু আপনার প্রশাসন তৎপর যে যাতে পাহাড় ধসের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় এই ব্যবস্থা করা হয়েছে। সোহার, বাটিং, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার কাছে একটু যেতে চাই। ফয়সাল, বৈরী আবহাওয়া নিয়ে কিছুক্ষণ আগেই তো ব্রিফিং হয়েছে আবহাওয়া অফিসে, কি বলা হয়েছে সেখানে ব্রিফিং একটু বিস্তারিত জানাবেন। সোহার, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু বর্তমানে তার অবস্থান দেশের টাঙ্গাইল এবং টাঙ্গাইলের পার্শ্ববর্তী এলাকায় অনেকটা শক্তি হারিয়ে সে টাঙ্গাইলে অবস্থান করছে এবং ধীরে ধীরে সেটি শক্তি হারিয়ে সেটি হয়তো গুরুত্বহীন হয়ে পড়বে বলে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস থেকে। তারা বলছে বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে, আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে ভারী বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, সেটি ক্রমান্বয়ে সেই বৃষ্টিপাত কমে আসবে এবং তারা বলছেন যে সেটি 1-2 তারিখের দিকে পুরোপুরি বলা যায় যে সেটি হয়তো নিয়ন্ত্রণে চলে আসবেন। এর পাশাপাশি তারা বলেছেন যে আসলে নিম্নচাপটির প্রভাবে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তার বাহিরে তারা কিছু গণমাধ্যমকে তারা অভিযোগ তুলছেন। আসলে বলছেন যে গণমাধ্যমগুলো তারা অতিরঞ্জিত করে বিষয়টাকে তুলে ধরার কারণে সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে। সেজন্য তারা গণমাধ্যমের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে এই ধরনের অবস্থা সিচুয়েশন তৈরি না করে যে বর্তমান সিচুয়েশন সেটি যাতে দেশবাসীর কাছে তুলে ধরে। তবে তারা এই মুহূর্তে বলছেন যে আর সে ধরনের কোনো বিপজ্জনক বা শঙ্কা তেমন কোনো কিছু নেই, যেহেতু নিম্নচাপটি ইতিমধ্যেই স্থলভাগে চলে এসেছে এবং সেটি ক্রমান্বয়ে তাদের শক্তি হারিয়ে সেই নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়বেন। সেখানে হয়তো আর
আর যে এই সকল বৃষ্টিপাত হচ্ছে সেটি ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন হবে। এবং সাথে যদি জলাবদ্ধতার কথা বলি, ঢাকা শহরের বেশ কিছু এলাকাতে আমরা গত রাত থেকে দেখেছিলাম জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেটি কিন্তু এখন আস্তে আস্তে বলা যায় যে সেই সকল জলাবদ্ধতা জলজট কিন্তু অনেকটাই কমে স্বাভাবিক হতে শুরু করেছে। আবহাওয়া অফিস থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে। গাজা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৭০ জন, আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। গাজা কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার রাতভর চালানো হয় হামলা। এর মধ্যে গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আবাসিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়। অন্যদিকে উত্তর গাজায় জাবালিয়া স্কুল এবং আবাসিক ভবনগুলোতে তাণ্ডব চালায় আইডিএফ। এর মধ্যে এক পরিবারেই ৭ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি সারা জংশনেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রে দফায় দফায় হামলা হয়। গাজার আলাউদা হাসপাতালে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাতে পারে ইসরায়েল। পুরো হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গেল কয়েকদিন ধরেই হাসপাতাল এবং এর আশপাশের এলাকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ফলে অকার্যকর হয়ে পড়েছে উত্তর গাজার আলাউদা হাসপাতাল। ভেতরে আটকে পড়েন বহু রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। হাসপাতাল সংশ্লিষ্ট সড়কগুলো চলাচল অনুপযোগী হওয়ায় যন্ত্রপাতি সরানোরও সুযোগ নেই। উত্তর গাজায় বর্তমানে এই একটি মাত্র হাসপাতালই টিকে আছে। برين مطر لا مش برين مطر দর্শক, এখানেই শেষ করছে যমুনা নিউজের